আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের লেখা কাদম্বরী। আজ গল্প পাঠে তন্ময়, গল্প সূত্রধর আমি সুমন। বিভিন্ন চরিত্রে তন্ময়, প্রকাশ, সুমনা, দেবাশিস, পূজা, রাজ, প্রান্তিকা এবং আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের কলমে কাদম্বরী। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। আমিও আমার দাদা আমার পুরনো গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। গ্রামের নাম ছিল হরিদেবপুর। সেই ঘটনার কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সময় পরিবারের সকলেই দাদাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ঠাকুমা প্রায় বলতেন, আর কতদিন এইভাবে কাটাবি? ঘরে একটা বউ নিয়ে আয় এবার, অন্তত পক্ষে একটা নাতি পুতির মুখ দেখে তবে যাব। কিন্তু দাদা কোনোদিনও সেই দিকে কান দেয়নি। পরিবারের জ্বালায় অস্থির হয়ে দুই ভাই মিলে গ্রামের বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসবার সিদ্ধান্ত নিয়ে ফেলি। হরিদেবপুর কলকাতা থেকে অনেকটাই দূরে অবস্থিত ছিল। বর্তমান সময়ের কথা যাচ্ছি না, কিন্তু সেই সময়কার হরিদেবপুরের চিত্রটি ছিল একেবারে আলাদা। মানুষের ভিড় কম যেমন ছিল, ঠিক তেমনি কম ছিল গ্যাঞ্জামের বিষয়টিও। ফাঁকা ফাঁকা রাস্তাঘাট আর দূরে দূরে একটি করে কুটির নজরে পড়ত। মানুষের বাস কম ছিল বলে সেখানে ভূতের ভয়টাও স্বাভাবিকভাবেই বেশি ছিল। তবে ভূতের প্রতি বিশ্বাস ছিল না আমাদের দুই কারোরই। আমরা কেবল গ্রামের মাটি সোঁদা গন্ধ বুকে ভরে নিতে গিয়েছিলাম। নিঃশ্বাসের মধ্যে শহুরে ধুলো ঢুকে পড়ায় মনটা কিছুতেই শান্তি পাচ্ছিল না। তাই ভেবেছিলাম সুদূরে ওই গ্রামের বুকে পাড়ি দিলে যদি একটু ভালো লাগে। আমি আর আমার দাদাই গিয়েছিলাম। ওইখানে আগে আমার ঠাকুমারা থাকতেন, পরবর্তীতে বাড়িটায় আমাদের জ্যাঠারা থাকতেন। তারা আর কলকাতায় আসেননি। জ্যাঠা এক মহিলাকে গ্রামের রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন। তার এমন অবস্থা দেখে জ্যাঠা তাকে নিজের মায়ের দরজা দিয়ে বাড়িতে নিয়ে যান। সেই থেকে মলিনা মা ওইখানেই থাকতেন। আমরা দুই ভাই মাঝে মাঝে তার কাছে গিয়ে নানান রকমের ভূতের গল্প শুনতাম। মলিনা মায়ের কাছে গল্পের ঝুলি ছিল বলা যায়। গ্রাম্য পরিবেশের ভূতের গল্প শুনতে এক কথায় দারুণ লাগতো। তবে মলিনা মায়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তিনি ভালোই কর্মঠ ছিলেন। আমাদেরকে দেখবার জন্য একেবারে মরিয়া হয়ে থাকতেন। আমরা যেমন আমাদের ঠাকুমাকে ভালোবাসতাম, ঠিক একইভাবে মলিনা মাও আমাদের কাছে ভালোবাসার আরেক প্রতিমূর্তি ছিলেন। ওই সময় কালবৈশাখী হচ্ছিল। প্রায় দিনই বিকালের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তবে বেশ ভালো লাগতো। ওই পচা গরমের হাত থেকে তো অন্তত বাঁচা যেত। সে বাড়ি বাবা মায়ের নিষেধাজ্ঞা না মেনেই দুই ভাই মিলেই হরিদেবপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতের বেলা গ্রামটির সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছিল। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছিল স্রোতশ্রেণীর নদী। এছাড়াও গ্রামের একাধিক ডোবা ছিল। একটি বড় রকমের জঙ্গলও ছিল। ওই দিকটায় দিনের বেলাতেও কেউ যেতে সাহস পায় না সেভাবে। সকলে বলতেন নাকি সেখানে কেউ আছে, সে নাকি কাউকেই ফিরে আসতে দেয় না। ছোটবেলাতে এই ধরনের কথা শুনতে ভালোই ভয় করত, কিন্তু বড় হয়ে যাওয়ার পর থেকে এসবের অস্তিত্ব সেভাবে চোখে না পড়বার কারণে
আমরা সেভাবে বিষয়গুলির প্রতি আর গুরুত্ব আরোপ করিনি। সবটাই তো আসলে বিশ্বাস আর অবিশ্বাসেরই খেলা। দাদার যে মেয়ে পছন্দ হচ্ছিল না এমনটা নয়, সে চাইছিল মনের মতন একটা মেয়েকে খুঁজে পেতে। কিন্তু শহরের জীবনের ভিড়ে যার সাথেই আলাপ পরিচয় হয়েছে সকলেই কেবল নিজের স্বার্থ সিদ্ধি করে চলে যেত। দাদা কোনোদিনও কারোর সাথে বেইমানি করতে পারেনি। তার প্রয়োজন ছিল স্বচ্ছ ভালোবাসার, নিখাত একটি মানুষের, যে চোখের দিকে তাকিয়ে নিস্তব্ধ থেকেও সবটা বহিঃপ্রকাশ করে ফেলা যায় খুব সহজে। কিন্তু তেমন মানুষ তো দূরবীন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রত্যেকেই তো কেবল অর্থের পিছনে দৌড়ে চলেছিল। দাদার মনটাকে বোঝবার ক্ষমতা আমাদের পরিবারে কারোরই ছিল না। এই আমিই ছিলাম একমাত্র সাকৃত, যে তাকে কিছুটা হলেও বুঝতে পারত। তাই দাদার মন খারাপের আরেক অঙ্গীকার ছিলাম পরিবারের মধ্যে কেবল আমি। গ্রামে পৌঁছেই জঙ্গলের পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের ভিটের দিকে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে করে মনটা একেবারেই ভেঙে গেল। কারণ বাড়িটি ছিল একেবারেই ভগ্নপ্রায়। অর্থের অভাব যে বাড়িটিকে নিজের জালে জড়িয়ে ফেলেছিল সেটি তার অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। তবে ভিটেমাটির সোদা গন্ধ নাকে এলো ঝড়ের আভাসের সাথে সাথেই। ওখানে পৌঁছতে না পৌঁছতেই প্রচন্ড জোরে ঝড় উঠল। আকাশ বাতাস মুখরিত করে জোরে জোরে মেঘ গর্জন করতে শুরু করে দিল। দাদা বললেন, বিকাশ, একেবারে ঠিক সময় এসে পৌঁছেছি, না হলে যে কি বিপদ হতো কে জানে। দাদাকে গ্রামের ভিটেতে সকলে অনিল বলেই ডাকত। আমাদের গলা শুনে মলিনামা বেরিয়ে এলেন। এরপরে ধরা গলায় বললেন, এই যে বেটারা, এতকাল বাদে বুঝি এই বুড়ির কথা মনে পড়লো? হ্যাঁ, দাদা মলিনামাকে বেশি ভালোবাসতেন। আমিও যে খুব একটা কম বাসতাম এমনটা নয়। তবুও দাদাই আগে ভাগে গিয়ে মলিনামাকে প্রণাম সেরেই বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। এতকাল বাদে মায়ে আর ছেলেতে যে দেখা হয়েছিল, আমি আর এসবের মধ্যে ঢুকে আবেগ ঘন মুহূর্তটিকে আর পণ্ড করলাম না, দূরে দাঁড়িয়ে রইলাম। কিন্তু মলিনামা অবস্থা বুঝেই ব্যবস্থা নিলেন। এক ধমকে বুড়ো হাড়ের যেটুকু জোর অবশিষ্ট ছিল সেই দিয়ে টেনে আমাদেরকে সাথে করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। এরপরে বসতে বললেন। আমরাও দুটিতে বসে পড়লাম। পরে শুনলাম জ্যাঠা নাকি বেশ অসুস্থ। জ্যাঠার ছেলেকে কলকাতায় পঠন পাঠনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আর জেঠিমা গেছেন নিজের বাপের ভিটে পরিদর্শনে। ফলে মলিনামাই জ্যাঠাকে দেখাশোনা করছেন। সত্যি যাকে দেখা উচিত সেই কিনা আরেকজনকে দেখছে। এই কারণে বলে আজকালকার দিনের মানুষের মধ্যে সেই শক্তি আর মনের জোর দেখতে পাওয়া যায় না যা কিনা পুরনো মানুষজনের মধ্যে ছিল। গ্রামের মাটিতে বড় হয়ে ওঠার সাথে সাথে মানুষের যে মানসিক জোরটাও সমান তালে বৃদ্ধি পায়, সেই বিষয়টি মলিনামাকে না দেখলে কোনোদিনও আন্দাজ করে উঠতে পারতাম না। মা, বাড়িতে বিয়ে নিয়ে অশান্তি লেগেই রয়েছে, সেই কারণে এখানে চলে এলাম। আর ভালো লাগছে না গো। তুমি তো জানোই আমি এসবের থেকে একটু দূরে নিরিবিলিতে থাকতে পছন্দ করি। আমার লিখতে ভালো লাগে, একা একা এমন মানুষের সাথে সময় অতিবাহিত করতে ভালো লাগে যারা প্রকৃতপক্ষে আমাকে চেনে জানে। ব্যস্ততার ভিড়ে আমার কোনোদিনই হারিয়ে যেতে ভালো লাগে না, আর না লাগে ব্যস্ততম মানুষের সঙ্গকে। তাই এসবের থেকে দূরে তোমার আশ্রয়ে কয়েকদিনের জন্য মাথা গুঁজতে চলে এলাম গো। মলিনামা আবারও দাদাকে কাছে টেনে আদর করলেন। এরপরে বললেন, ওরে, যার কপালে যে আছে সেই তার জীবনে আসবে, এ কেউ রোধ করতে পারে না। আবার যার যা উপলব্ধি হবে সেই সবই তো পূর্ব নির্ধারিত। ঈশ্বর সবটাই আগের থেকে ঠিক করে রাখেন। আমাদের করার ক্ষমতা যে বড্ড সীমিত। তবে তুই অবশ্য ভালোই করেছিস এখানে চলে এসেছিস, না হলে সমস্যা তো আরো বাড়তো।
মনটাকে কয়েকদিনের জন্য অন্যমনস্ক করার সুযোগ পাবে তুই। আর তাছাড়াও গ্রামে অনেক শান্তি বিরাজ করে। শহরের বুকে কেবল কোলাহল, আর সম্পর্কগুলো প্রত্যেকেই কেমন জানি একলা একলা, নিজেরাও তো সব একা। আর দিনের শেষে অন্যকেও সে একা করে রেখেই তো চলে যায়। কেউ কারোর কাঁধ হয়ে উঠতে পারে না রে, কেবল চাই আর চাই। অথচ কি চাই সেটাই নিজেরা ঠিক করে জানে না, যে কারণে সম্পর্কের ভিত এত আলগা হয়ে গিয়েছে। শান্তির পিছনে দৌড়ে বেড়ায়, অথচ কিসে শান্তি, কার কাছে প্রকৃত শান্তি সেটাই খুঁজে উঠতে পারে না রে। সকলে যে যা করেছে আমাকেও তো তাই করতে হবে, এই হচ্ছে আজকালকার চিন্তাধারা। তুই যে সেদিক থেকে একেবারে আলাদা রে। মলিনা মা প্রত্যেকটি কথাই ঠিক বলছিলেন। এই কথাগুলির মধ্যে সত্যতার পাশাপাশি গভীরতাও ছিল। এরপর তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কি রে বিকাশ, তুই ভালো আছিস তো? তোর জীবনে সবকিছু ঠিকঠাক চলছে তো? আমি বুঝলাম মায়ের ইঙ্গিতখানা, সেই অনুযায়ী জবাব দিলাম, আমারও এখনো খোঁজ করার প্রয়োজন পড়েনি মা। বললে হয়তো আমারও অবস্থাটা কিছুটা দাদার অনুকূলই হবে। আসলে আমিও তো বড্ড গভীরতায় বিশ্বাসী। এমন সময় এক বয়স্ক লোক আমাদের ভিটিতে এসে হাজির হলেন। ওই ঝড়ঝড়ের রাতেও যে তিনি এখানে এসে হাজির হয়েছেন সেটা কিছুতেই আন্দাজ করে উঠতে পারলাম না। মলিনা মা, মলিনা মা, বলি আছো? ওই লোকটির গলা শোনা মাত্রই মলিনা মা বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। এরপরে ওই লোকটিকে কাঁদতে কাঁদতে মলিনা মাকে উদ্দেশ্য করে বলতে শুনলাম, আমার ছেলেটা শরীর বড্ড খারাপ করেছে, মুখ দিয়ে রক্ত উঠছে, ছেলেটা কোনো কথা বলতে পারছে না। ওকে ওকে আর বোধহয় বাঁচাতে পারবো না। ওই লোকটির মুখে এই কথাগুলো শোনা মাত্রই দেখলাম মলিনা মায়ের হাতে থাকা বাটিটি মাটিতে পড়ে গেল। কোথাও যে কোনো একটা অনিষ্ট ঘটেছে, এটি ছিল সেটিরই ইঙ্গিত। আমি কিছু বলতে যাব তার পূর্বেই মলিনা মা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ভবনটাকেও বোধহয় নিয়ে যাবে। এই কাল নাগিনী কাউকে ছাড়বে না, সকলকেই খাবে ও। এই বলেই মলিনা মা এগিয়ে গেলেন। দাদা বাড়িতেই রইল, কিন্তু আমি আর সেখানে নিশ্চিন্তে বসে থাকতে পারলাম না। ওই বৃষ্টির মধ্যেই মলিনা মাকে অনুসরণ করতে শুরু করলাম। বৃদ্ধ মানুষ রাতের অন্ধকারে গ্রামের রাস্তা পেরিয়ে এভাবে যেতে পারবেন কিনা এই ভেবেই আমি আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহর গুনতে পারলাম না। ওনাকে অনুসরণ করতে শুরু করলাম। এরপর কাদা জল আর মেঘের গর্জনকে পেরিয়ে আমরা গিয়ে উপস্থিত হলাম একটি কুটিরের সামনে। দেখলাম সেখানে টিম টিম করে একটি প্রদীপ জ্বলছে। ওনাদের পারিবারিক অবস্থা সমীচীন নেই বললেই চলে, হতদরিদ্রই বলা চলে। দেখলাম মলিনা মা নিজের কাপড়ের কোঁচর থেকে কি একটা যেন বার করছেন। ভালো করে লক্ষ্য করবার পরে দেখলাম বেশ কিছুটা সবুজ ঘাস। কেউ যে ঘাস পাতাগুলিকে নিজের আঁচলের সাথে অমন ভাবে বেঁধে রাখতে পারেন সেটা তাকেই প্রথম দেখেছিলাম। তবে এসবের পিছনে যে একটি বিশেষ কারণ লুকিয়ে ছিল সেটি পরবর্তীতে টের পেয়েছিলাম। মলিনা মা ঘরের ভিতরে ঢুকলেন। দেখলাম রোগা মরার মতন একটা শরীর বিছানার সাথে একেবারে লেগে রয়েছে, কোনো সার নেই বললেই চলে। ওই শরীরটির মধ্যে কোনো স্পন্দনও বাকি নেই। মলিনা মা গ্রামের মানুষ হওয়ার কারণে তিনি নানান রকমের ওষুধই তৈরি করতে পারতেন, আবার নানান রকমের লক্ষণ দেখেও মানুষের বাঁচা মরার হিসেব নির্ধারণ করতে পারতেন। সাধারণ মানুষের এই ক্ষমতা কোথায়?
গ্রামের মানুষদের কাছে এই বিষয়গুলি ছিল খুব সাদামাটা, কিন্তু আমরা যদি এই বিষয়ে শিক্ষা গ্রহণ করতে যাই তাহলে দেখা যাবে এক যুগ পেরিয়ে যাচ্ছে। তবুও সঠিকভাবে আয়ত্তে আনতে পারবো কিনা তা ঠিক নেই। মলিনা মা ছেলেটির কাছে এগিয়ে গেলেন, আমিও তার সাথে এগিয়ে গেলাম। এরপর তিনি ওই বৃদ্ধ লোকটিকে হ্যারিকেন জ্বালিয়ে তার হাতে দিতে বললেন। লোকটি তৎক্ষণাৎ ঘরের এক কোণে পড়ে থাকা হ্যারিকেনটিকে জ্বালিয়ে মলিনা মায়ের দিকে এগিয়ে দিলেন। এরপরে তিনি যেই না সেই হ্যারিকেনের আলোটিকে ওই ছেলেটির মুখের সামনে ধরেছেন, আমার তো গলা দিয়ে আওয়াজ বেরোনোই বন্ধ হয়ে গিয়েছিল। দেখলাম ওই ছেলেটির চোখের মণি দুটি একেবারে সাদা হয়ে গিয়েছে, আর মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে আসছে, গ্যাজা মিশ্রিত রক্ত। কেউ যে তার শরীরের উপরে কিছু একটা ক্রিয়া করেছে এই বিষয়ে আন্দাজ করতে পেরেই মলিনা মা ওই বৃদ্ধের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার ছেলের উপরে ক্রিয়া করা হয়েছে, মানে কালা জাদু। এই ছেলেটি নিঘাত কোথাও গিয়েছিল। কার সাথে মিশতো জানো? তাকে তাকে চেনো তোমরা? না, আমি তো কাউকে জানি না, চিনিও না, কারণ আমার ছেলে আমাকে কোনো কথাই বলতো না। আমার ছেলেকে কি তবে বাঁচানো যাবে না? মলিনা মা বেশ কিছুক্ষণ পবনের দিকে তাকিয়ে রইলেন। তিনি একটি কথা বলতে যাবেন এমন সময় দেখলাম পবন বিছানায় হঠাৎ উঠে বসেছে। পিছনের দিকে দেওয়ালটিকে তার শরীরের চেয়েও বড় একটি ছায়ামূর্তিকে প্রতীয়মান হতে দেখে আমিও ওখানে উপস্থিত সকলেই থরথর করে কাঁপতে শুরু করলাম। যা দেখছিলাম তাকে নিজের চোখে বিশ্বাস করা সম্ভব ছিল না। মলিনা মা আমার হাতটিকে শক্ত করে চেপে ধরে বললেন, ভর হয়েছে। ওর শরীরে যে রয়েছে সেই ঘাসের প্রভাবকে সহ্য করতে পারেনি, ওই কারণেই নিজের স্বরূপে ফিরে এসেছে। খবরদার এখান থেকে এক পাও নড়বার চেষ্টা করবি না, তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে। যা হচ্ছে চুপচাপ দেখ। এসবের কারণ আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। আমি আর এমনিতেও কোনো কথা বলবার অবস্থায় ছিলাম না। মলিনা মায়ের কথাগুলি শোনবার পরে আমার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। দেখলাম পবনের পিছনে থাকা ওই ছায়ামূর্তি ধীরে ধীরে আলোর খেলার সাথে তালে তাল মিলিয়ে তার শরীরের মধ্যে পুনরায় প্রবেশ করে গেল। এরপরে দেওয়ালের দিকে তাকালেও আর সেখানে কোনো কিছুই আমি দেখতে পেলাম না। কেবলমাত্র আমার সামনে জড়া জীর্ণ শরীরটাকে নিয়ে বসেছিল পবন নিজেই। আমি তার মুখের দিকে তাকালাম, দেখলাম সে খিক খিক করে হাসছে। কি বিকটাক্রোশী হাসির শব্দ। এরপর পবনের মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো এক ভয় মিশ্রিত কণ্ঠ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু পরক্ষণেই দেখলাম তার কণ্ঠস্বর বদলে যেতে। সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করলো এক মহিলা কণ্ঠে তীব্র আত্মচিৎকারের শব্দ। চলে যা, চলে যা এখান থেকে, ও এখন আমার। খবরদার, খবরদার, যদি ওকে কেউ আমার কাছ থেকে দূরে করবার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোদের কারোর রক্ষা থাকবে না। চলে যা, চলে যা বলছি, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আবারও ফিরে এলো সেই কণ্ঠ পবনের জবাববন্দিতে। সে বলতে শুরু করলো নিজের কণ্ঠে, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান এর হাত থেকে। এরপরই আবার বদলে গেল পরিবেশ। পবন নিজের দৃষ্টি দিয়ে ঘরের জিনিসগুলি স্থান থেকে স্থানান্তরে ছুঁড়ে ফেলে দিতে শুরু করলো। বুঝতেই পারলাম না কি হচ্ছে। এর মধ্যেই বাড়ি বাড়ি সে হেসে উঠে বলে চলল, চলে যা, চলে যা বলছে, না হলে কিন্তু ওকেও শেষ করব, আর সাথে নিয়ে যাব তোদের প্রাণগুলো। বাঁচতে চাস তো আমাদেরকে একা ছেড়ে দে। এই বুড়ো,
বড় সাহস, তুই এই মহিলাকে এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? তোর তো সাহস দেখছি দিন দিন বাড়ছে। হ্যাঁ, কি রে? এরপরেই দেখলাম পবনের পিতা মাটিতে পড়ে গেলেন, বুক ধরে যন্ত্রণায় কাতরাতে শুরু করলেন। মলিনা মা সেদিকে এগিয়ে গিয়ে কি সব মন্ত্র পড়তে শুরু করলেন। পিছনের দিকে ঘেঁষে দাঁড়িয়ে রইলাম আমি, আর এই অলৌকিক তাণ্ডবকে নিজের চোখে প্রত্যক্ষ করতে শুরু করলাম। আমার সারা শরীরে রক্ত হিম হয়ে যাবার উপক্রম ছিল। আমি কিছু বলতে যাব তার পূর্বেই দেখলাম পবন একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখের দিকে তাকাতেই একবার মনে হলো সামনে দাঁড়িয়ে রয়েছে কোনো স্ত্রী মূর্তি। আবার পরক্ষণেই মনে হলো পবন একাই দাঁড়িয়ে। সে তার হাত বাড়িয়ে আমার গলাটা টিপে ধরল। এরপরে আমার শরীরটাকে শূন্যে তুলে দিল। আমার দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। আমি চিৎকার করতে শুরু করলাম, একজন যে একাই সবটা শেষ করে ফেলতে পারে, তাও আবার কোনো অদৃশ্য শক্তির ন্যায়, সেটির ভারসাম্য রক্ষা করা আমাদের কারোর পক্ষেই সেই মুহূর্তে সম্ভব ছিল না। কেবল দর্শকের মতন সবটা দেখে চলেছিলাম। বাইরে জোরে জোরে মেঘটা গর্জন করতে শুরু করলো, আর আমাকে গলাটা শক্ত করে চেপে ধরে রাখলো ওই জ্যান্ত লাশটা। এরপরে সে আমাকে উদ্দেশ্য করে পুরুষ ও নারী কণ্ঠের এক মিশ্রিত দলিলের ন্যায় বলতে শুরু করলো, পবনকে দেখে খুব কষ্ট হচ্ছে না রে তোর? অবশ্য হবে নাই বা কেন? এখন যদি আমি তোর এরকম অবস্থা করি, তাহলে কি করবি বল? কি করবি? এই কথাগুলো বলতে বলতেই জোরে জোরে হাসতে শুরু করলো পবন। চোখের সামনে কোনোদিনও নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখিনি। ছোটবেলায় ঠাকুমার কাছে যমদূতের গল্প শুনতাম। শুনেছিলাম যমদূত নিতে এলে নাকি তার চোখের দিকে তাকানো যায় না। আত্মা যখন শরীর ত্যাগ করে চলে যায়, তখন শরীরটা এইভাবেই ঠক ঠক করে কাঁপতে থাকে, নিজের প্রাণের অন্তিম মুহূর্তগুলির জন্য মায়া করতে থাকে। আমারও ঠিক তেমনই উপলব্ধি হয়ে চলেছিল, কিন্তু কাউকেই বলে বোঝাতে পারছিলাম না, কারণ কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারা যায় না। সেগুলিকে কেবলই নিজের জীবন দিয়ে অনুভব করতে হয়। এখানেই বিষয়টা থেমে গেল না। এরপরে সেই আত্মা আমাকে নিজের আরো কাছে নিয়ে এলো। আমার গোটা শরীরটাকে শুকতে শুরু করলো। মলিনা মা ওপাশ থেকে জোরে জোরে চিৎকার করে আমাকে সাবধান করতে শুরু করলেন। না না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি। ওর কোনো ক্ষতি করিস না, ওকে ছেড়ে দে। তোর যা প্রয়োজন আমি তোকে দেব, আমি দেব তোকে। ছেড়ে দে, ওকে ছেড়ে দে। দেখলাম সেই পিশাচটা আমার সারা শরীরটাকে ওইভাবেই শুকে চলেছে। এরপরে আমার কানের খুব কাছে এসে আমাকে ফিস ফিস করে বলল, পেয়েছি, খুঁজে পেয়েছি তাকে। এবারে তার পালা। একে ছেড়ে দেবো, তাকে ধরবো। তার মধ্যে সেসব পাবো যা এত কাল ধরে খুঁজে চলেছি, এত কাল ধরে। আর তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা মাত্র। এমনিতেই এক শরীরে থেকে থেকে আমি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। একঘেয়ে লাগছিল আমার। এবারে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। সময় এসে পড়েছে, সময় এসে পড়েছে। কি বুঝলি? এই কথাগুলো বলে সে পিশাচ আমার শরীরটাকে কোনো বায়বীয় পদার্থের মতন শূন্যে ছুঁড়ে ফেলে দিল। যেন একটা পাখির ন্যায় আমি উড়ে চললাম। একেবারে এসে পড়লাম কুঠিরের বাইরে। ঝড় আর জলের তেজে শরীরটা মাটির সাথে লেগে গিয়েছিল, কিন্তু চোখ ঘুরিয়ে ওই তাণ্ডবের মধ্যেই ঘরের ভিতরে তাকিয়ে দেখলাম
ওই দুটি সাদামুড়ি অন্ধকারের মধ্যেও ধামামা বাজিয়ে আমাকে নিচের দিকে আকর্ষণ করে চলেছিল। আর সেই না পুরনো তৃষ্ণাত্মক কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসা পৈশাচিক হাসির শব্দটিও আমাকে শেষ করে চলেছিল। আমার কাছে প্রকাশের মতন আর কোনো ভাষাই ছিল না। আমি মাটিতে পড়ে গোঙাতে শুরু করলাম। এমন সময় দেখলাম মলিনা মা ওই বৃদ্ধটিকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। এরপরই বাইরে থেকে কুটিরের দরজাখানা একেবারে বন্ধ করে দিলেন। তারপরে বললেন, এখান থেকে সকলে চলো, বাঁচতে চাও তো এখান থেকে চলো, না হলে আমাদের সকলকে শেষ করে ফেলবে। এবারেও পবনকে নিজের সাথে করে নিয়ে যাবে। আমি কেন, কেউই ওকে আর বাধা দিতে পারবে না। ওকে যে সে নিয়ে যাবেই। মেঘটা আবারও গর্জন করে উঠল। এমন সময় ওই কুটিরের ভিতর থেকে ধেয়ে এলো একটা আত্মচিৎকারের শব্দ। না 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 না। মলিনা মা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, সব শেষ। সে তোমার সন্তানের শরীর ছেড়ে দিয়েছে, আত্মাটাকে সঙ্গে করে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে তার কুনজর পড়েছে আমার ছোড়াটার দিকে। এবারে যে ও কাকে নেবে কে জানে। নিজের সন্তানের এই সৎকার এই গ্রামের বাইরে গিয়ে করবে, এখানে একেবারেই নয়। মনে রেখো, তোমার ছেলের ওপরে কোনো সাধারণের প্রভাব পড়েনি। তোমার ছেলের মৃত্যু কোনো অপঘাতেও ঘটেনি। ও নিজে মরেছে, স্বেচ্ছায় মরেছে। ও তার কাছে গিয়েছিল বলেই কিন্তু আজকে ওর এমন পরিণতি। এরপরে এমনটা হতেই থাকবে, কারণ তোমার সন্তান তাকে জাগিয়েছে, ডেকে নিয়ে এসেছে তাকে এই গ্রামে। এবারে সে তাণ্ডব করবে। কেউ এর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে না। একে একে সে সকলকে খাবে সে। আবারও মেঘটা ডেকে উঠল। তার সাথে বৃষ্টির রেশটা ক্রমেই আমাদেরকে গ্রাস করতে শুরু করলো। মলিনা মা আমাদেরকে সাথে করে গ্রামের এক পুরনো মন্দিরে গিয়ে উঠলেন। দেখলাম তিনি যথেষ্টভাবে হাঁপাচ্ছেন। কিসের দৌলতে যে তার এমন পরিণতি ঘটল সেটা বোঝাই ভার। এই অবস্থায় তিনি কোনো কথাই খোলসা করে বলতে চাইলেন না। বৃদ্ধ লোকটিও মন্দিরের একটি পাড়াতনকে আশ্রয় করে ভেসে বসে পড়লেন আর চোখের জল ফেলতে লাগলেন। সেই রাতটা যেন আমাদের জীবনে এক কালো ঘন অন্ধকারকে ঢেকে দেওয়ার জন্য এগিয়ে আসছিল। সবটাই চোখের সামনে ছিল, কিন্তু এর থেকে বেরোনোর আর কোনো উপায় নজরে পড়ছিল না। বৃষ্টিটা সামান্য ছ্যাঁক দিল। দেখলাম মলিনা মাও কিছুটা স্বাভাবিক হয়েছেন। এরপরে তিনি বললেন, এর পেছনে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে। তোমার ছেলেকে ওই জঙ্গলের দিকে যেতে দেওয়া একেবারেই ঠিক কাজ হয়নি। তুমি নিজে সবটা জানা সত্ত্বেও কেন এমনটা হতে দিয়েছিলে? সেই সময়ে গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই সময়েই তো তাকে শেষ করেছিল গ্রামের সকলে মিলে। ডাইনি সন্দেহ করে প্রথমে তার মাকে পুড়িয়ে মেরেছিল, কিন্তু মেয়েটিকে সেই মুহূর্তে আর শেষ করতে পারেনি। মেয়েটি অন্ধকারে তলিয়ে গিয়েছিল। ওই জঙ্গলের মধ্যে কোথাও একটা গায়েব হয়ে গিয়েছিল, আর কোনো দিনও ফিরে আসেনি। জানো না সে কে? সে তো ডাইনি আর পিশাচের সন্তান। সকলে বলতো সে নাকি মৃত আবার জীবিত। এমন মানুষকে চোখের সামনে তোমরা কোনোদিনও দেখেছো? এই কালো অমাবস্যার রাতেই তো এমন পরিযায়ী বিদেহী আত্মারা বেরিয়ে আসে। এরপরে তারা তাণ্ডব শুরু করে। তাণ্ডব একের পর এক মানুষের প্রাণ হরণ করে এরা নিজেদের আয়ু বৃদ্ধি করে। এর শরীরে রয়েছে ডাইনি ও পিশাচের মিলিত শক্তি। ফলে এর মায়ামোহের কথা কোনো দিনও ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। এ পারে না এমন কোনো কাজ নেই।
এ তোমার চোখের সামনে থাকা সব কিছুকে এক নিমিষে কল্পনার মায়াজালে জড়িয়ে সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে প্রস্তুত করতে পারে। সে ক্ষমতার কথা তুমি আমি কল্পনাও করতে পারবো না। তবে আমার বিশ্বাস এর আত্মাই এখন এসব করছে, কারণ ওই মেয়েটি জঙ্গলের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বা পারত কদিন। সে মারা গিয়েছে, আর মারা যাওয়ার পরে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। গ্রামের লোকেরা যেদিন ওর মাকে শেষ করেছিল, আমি সেদিনই ওদেরকে সাবধান করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি, এমনকি মানতেই চায়নি। আজকে নিজেরাই দেখতে পাচ্ছ তো, প্রতি বছর এই এক কালো অমাবস্যার সময় তোমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনটা চলতে থাকলে তো গ্রামটাই সম্পূর্ণ নিঃশ্বসিত হয়ে যাবে। কি করবে তোমরা তখন? কার আশ্রয়ে যাবে? কার কাছে প্রাণের ভিক্ষা করবে তোমরা? মলিনা মায়ের ওই কথাগুলির মধ্যে দিয়েই এক ভয়ানক সত্য আমাদের সকলের সামনে বিকশিত হচ্ছিল। বুঝতে পারছিলাম কতখানি ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা, যেটির পরিপ্রেক্ষিতে সবটাই শেষ হয়ে গিয়েছিল। আর এই সকল বিদেহী আত্মাদেরকে চিনতে পারার ক্ষমতা আমাদের মতন সাধারণের মধ্যে ঈশ্বর দিয়েছেন নাকি? এমন সময় চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো পবনের ওই সাদা মণি দুটি, আর সে যেভাবে আমার শরীরটিকে শুঁকে চলেছিল সেই বিষয়টিও। ভয়ে আর আতঙ্কে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, মা, দাদাজি বাড়িতে একলা রয়েছে, সে তো এসবের কিছুই জানে না। আমার মুখে দাদার নামটা শোনা মাত্রই সাথে সাথে মলিনা মা চমকে উঠলেন। এরপরেই দেখলাম তিনি গভীর চিন্তায় ডুবে গেছেন। পরক্ষণেই আবার বলে উঠলেন, যদি সে তোর ওপর নিজের প্রভাব জোরালো করবার চেষ্টা করত, তাহলে এতক্ষণে সে তোর শরীর ও মনের উপরে সম্পূর্ণভাবে কবজা করেই ফেলত, কিন্তু সে তা করেনি। সুতরাং সে তোকে তার পরবর্তী পদক্ষেপের আশ্বাসটুকু চরিতার্থ করবার উদ্দেশ্যেই এমনটা করেছিল। সে জানান দিতে চেয়েছিল তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে। এর অর্থ আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মলিনা মায়ের কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই বাতাসের মধ্যে কেউ ফিসফিসিয়ে আমার কানের কাছে এসে বলে গেল, আমি আছি তোর খুব কাছে। আমাকে নিজের থেকে তুই এবারে আলাদা করবি কি করে? হ্যাঁ, কি করে? বাঁচতে চাস? তাহলে আমার কাছে নিজেকে সমর্পণ কর। আমি দাঁড়িয়ে পড়লাম। নিজের অজান্তেই জোরে জোরে চিৎকার করে ওই বিদেহী আত্মার বিরুদ্ধাচারণ করতে শুরু করলাম। না 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 না, কিছুতেই না, কোনো মূল্যই না, না না। এমন সময় মলিনা মা আমার দিকে এগিয়ে এলেন। এরপরে সহসা আমার কাঁধে হাত রাখতেই আমার শরীরটাতে একেবারে বিদ্যুৎ খেলে গেল। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম মলিনা মা এসে দাঁড়িয়েছেন। এতক্ষণ তো অন্য কিছুকেই চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমাকে উনি জিজ্ঞাসা করলেন, তোর মানসিক স্থিতি ঠিক নেই না রে? অবশ্য তোর সাথে যা যা ঘটেছে, তারপরে নিজের স্থিতি স্বাভাবিক রাখাও সম্ভব নয়। মা মা জানি না কেন বড্ড ভয় করছে। কেউ যেন আমার খুব কাছেই রয়েছে মা। সে অদৃশ্যের মতন প্রতিটি মুহূর্ত আমার উপরে নজর রেখে চলেছে, অথচ আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি না, এমনকি তাকে বিন্দুমাত্র অনুভবও করতে পারছি না। এতটাই খারাপ অবস্থা। এত চিন্তার কিছু নেই, আমাদের এবারে বাড়ি ফিরতে হবে। আপনি এখানেই থাকুন, আগামীকাল ভোরের আগে এই মন্দিরের বাইরে পা রাখবেন না। বৃদ্ধ লোকটি বললেন, যেটি আপনি আমার ছেলেকে সেবন করিয়েছিলেন
সেটি আদপে কি ছিল? ওটা এক ধরনের টোটকা, যে কোনো অশুভ জিনিসকে চোখের সামনে তুলে ধরে। এটি কেবলমাত্র একটি গ্রাস নয়, এর মধ্যে রয়েছে মন্ত্রপুত একটি জিনিস, যেটি সেবন করালে অন্তরের শক্তি বাইরে প্রকাশ পাবেই। আমিও মলিনা মায়ের বলা কথাগুলো শুনলাম। এরপরই মাকে সাথে করে বাড়িতে ফিরলাম। দেখলাম দাদা শুয়ে ঘুমিয়ে পড়েছে, জ্যাঠাও নিজের ঘরে শুয়ে রয়েছেন। বুঝলাম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেদিন রাতের ওই বিভীষিকা কোনো ক্রমে কেটে যেতেই যখন পরের দিনে সূর্যের আলো ফুটে উঠল, তখনই আমি দেখলাম বেশ কিছু গ্রামবাসী আমাদের ভিটের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাদের কথোপকথন শুনে বুঝলাম গতকাল রাতে পবনের মৃত্যু হয়েছে। সেই কারণে গ্রামের লোকেরা সকলে এসে উপস্থিত হয়েছেন। এরপরে মলিনা মা তাদের সঙ্গে গ্রামের শ্মশানের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ফিরে এলেন। তারপর বললেন, গ্রামের বাইরে গিয়ে মরা পড়িয়ে আসতে হলো, কারণ অপঘাতে মরেছে। চোখ মুখের অবস্থা যা দেখলাম, তাতে মনে হলো অনেকদিন আগেই সে আধমরা হয়ে গিয়েছিল। মৃত্যুর অনেক আগেই হয়েছিল, শুধু প্রাণটা বেরোলো আর কি। আমিও মলিনা মায়ের কথা শুনে বিমর্ষ হয়ে পড়লাম। এত কাল ধরে গ্রামে গেছি, অথচ কোনোদিনও এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হয়নি। এরপরে বেশ কয়েকটা দিন মন খারাপ আর বিষণ্ণতা নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু এরপরে সেই অভিশাপ যে এমনভাবে জীবনে ফিরে আসবে, সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ভাবছেন কি ঘটেছিল? তাহলে শুনুন। মলিনা মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। আমিও ঠিক কারণটা সেই মুহূর্তে আন্দাজ করে উঠতে পারলাম না। ধকলের কারণে যে এমনটা ঘটেছে সেটা বুঝতে পেরে চুপ করে রইলাম। ঝড় বৃষ্টির বিষয়টা কোনোভাবেই শান্ত হচ্ছিল না। প্রতিদিন বিকালের দিকে কালবৈশাখীর এই প্রভাবটা বেশ ভালোভাবে জাঁকিয়ে বসেছিল। একদিন আমি আর দাদা সন্ধ্যের দিকে গ্রামের আশপাশটা ঘুরে দেখতে আগ্রহী হলাম। মলিনা মায়ের পই পই করে নিষেধ করে দেওয়া সত্ত্বেও সেই নিষেধাজ্ঞা মানা সম্ভব হলো না। কথায় বলে, নিয়তি যখন কাউকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়, তখন কারোর আর কিছু করবার থাকে না। আমাদের অবস্থাও হয়েছিল ঠিক তেমনই। তবে সেই অভিশাপ যে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরবে, সেটা আজও ভাবলে আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যায়। আমরা বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছি, এমন সময় দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, গ্রামের মধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এর পিছনে যে কার যে হাত আছে কে জানে। দাদাকে আমি আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কথাই জানাইনি, কারণ জানতাম ভূত প্রেতে দাদা একেবারেই বিশ্বাস করে না। তবে সেদিন দাদার মুখে ওই কথাগুলি শুনে আমি তাকে পাল্টা প্রশ্ন করে বসলাম, তোমার কি ভূত প্রেতে বিশ্বাস আছে, নাকি গ্রামে ঘটে যাওয়ার ঘটনাগুলো কোনো মানুষের কাজ বলে তুমি একেবারেই পাত্তা দিলে না? পাত্তা দেব না কেন? তবে তুইও জানিস এগুলো এক ধরনের বুজরুকি। যদি এগুলোর সাথে সত্যি কোনো জোরালো কারণ সম্পর্কিত থাকতো, তাহলে সেটা ঠিকই একসময় না একসময় আমাদের সামনে ফুটে উঠতো। যখন ওঠেনি তখন বুঝতে হবে এগুলো গ্রামের মানুষের কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়, বুঝলি তো? এমন ঘটনা প্রায় দিনই গ্রামে গঞ্জে ঘটতেই থাকে। আজ এই মহিলাকে ডাইনি সাব্যস্ত করে পুড়িয়ে ফেলা হচ্ছে, নচেত অন্য কোনো মহিলাকে পাগল ভেবে তাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মানুষের প্রাণের অস্তিত্ব ততটুকুই যতটুকু মানুষের বিশ্বাস আর কুসংস্কারে। তাই আমি এসবে বিন্দুমাত্র কান দিই না। আমি দাদার কথাগুলো শুনি অনেকটাই আশ্বস্ত হলাম, কিন্তু মনের মধ্যে চলতে থাকা অস্বস্তিগুলিকে পাশে সরিয়েও রাখতে পারলাম না। এমন সময় হঠাৎ করে দেখলাম মেঘটা গর্জন করে উঠল। বেশ কয়েকবার গর্জনের ফলে ভয়টাও যেন কেমনভাবে ঝাঁকিয়ে বসতে শুরু করল।
আবারও সেই ঝড়ের রাত। যদি আবারও তেমন কোনো অভিজ্ঞতার শিকার হতে হয় তাহলে কি হবে? আজকে তো সাথে মলিনা মাও নেই। কিন্তু মনের মধ্যে বিষয়টা কেন এমন ভাবে বারবার নাড়া দিচ্ছিল জানি না। মনে হচ্ছিল সেই ভয়ঙ্কর সাতকাহন যেন পুনরায় আমার চোখের সামনে এসে উপস্থিত হবে। এমন সময় দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, আমি একটু ওই দিকটায় যাচ্ছি, বুঝলি? আমার মনটা খুব একটা ভালো নেই। ওই জঙ্গলের ধার ঘেঁষে একটা ফাঁকা জায়গা রয়েছে। আগের দিন সন্ধ্যাবেলা ওই দিকটায় গিয়েছিলাম, এত সুন্দর কি বলবো। পাশ দিয়ে নদী একটা বয়ে গেছে, আর এ পাশে রয়েছে ভাঙা পুরনো একটা মন্দির। মন্দিরটাকে ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো বিগ্রহ নজরে পড়লো না। ওই জায়গাটা এতটাই শান্ত আর এতটাই সুন্দর যে ওখানে গিয়ে বসলে মনে হয় যেন জীবনের সমস্ত পাপ খণ্ডন হয়ে গেছে। এক নৈসর্গিক শান্তি অনুভব করেছিলাম ওখানে। জানি না কেন মনটা বারবার ওই দিকেই যেতে চাইছে। আমার দাদা শান্ত স্বভাবের মানুষ ছিল এটুকু জানতাম, কিন্তু অমন নৈরাজ্য ঘেরা পরিবেশও যে তাকে আকর্ষণ করতে পারে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। দূর থেকে এক ঝলক পরিবেশটার দিকে তাকিয়ে একেবারে হাড় হিম হয়ে গিয়েছিল। সেখানে একটাও জনপ্রাণী নেই। গ্রামের এমন পরিস্থিতির মধ্যে দাদাকে একা ছেড়ে দিতে কিছুতেই মন চাইছিল না। তাই আমি তাকে উদ্দেশ্য করে বলে বসলাম, দাদা, আরে এই দাদা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আরে ওরকম ভাবে এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে কি দেখছিস বলতো? হ্যাঁ, কিছুই তো নেই ওখানে, একটা ফাঁকা জায়গা। গ্রামের পরিস্থিতি এখন একেবারেই ঠিক নয় দাদা। রাতের অন্ধকারে ওভাবে ওদিকে যাস না। আগের দিন সন্ধ্যার সময় গিয়েছিলিস ঠিকই, কিন্তু আজকে রাত হয়ে গেছে, আবার ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। ওই দেখ, তোর যদি একান্তই ওখানে যেতে ইচ্ছা করে তাহলে অন্য কোনো দিন চলে যাস। কিরে, এই আমার কথা শুনতে পাচ্ছিস তুই? পুনরায় সজোরে বাজটা গর্জে উঠল। দাদা আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, না, তুই এখানে থেকে যা, আমি একাই যাব, তুই এখানে থেকে যা। দাদার আচরণটা হঠাৎ করে পরিবর্তিত হয়ে গেল। দাদা আর আমার মুখের দিকে তাকালো না। সে একা একাই ওই ঝড় জলের মধ্যে সেই শুনশান জায়গাটির দিকে এগিয়ে যেতে লাগলো। মনে হলো যেন কোনো এক অতিলৌকিক শক্তি দাদার মনের ওপরে সক্রিয় হয়ে উঠেছে। আমার কথাগুলো কানে না নিয়ে দাদা এগিয়ে যেতে লাগলো ওই নির্জন স্থানটির দিকে। বৃষ্টিটা তখন বেশ জোরালো হয়েছে। দাদাকে এমন অস্বাভাবিক আচরণ করতে এর আগে কোনোদিনও দেখিনি আমি। দাদা হঠাৎ করে কেমন যেন বদলে গিয়েছিল। এর আগেও কবে সে ওই নির্জন স্থানে গিয়েছিল আমার জানা নেই। দাদা এক প্রকার ওই স্থানটির দিকে দৌড়াতে শুরু করলো। হ্যাঁ, মনে হলো যেন ওখানে কেউ দাদার জন্য অপেক্ষা করছে। সে নিরন্তর অপেক্ষা যেন শেষই হতে চাইছে না। আমি দূর থেকে দাদাকে আওয়াজ দিতে শুরু করলাম, দাদা, দাদা, আরে ওদিকে যাস না দাদা, আমার কথা শোন দাদা, আরে ওদিকে যাস না, ওখানে কিছু নেই দাদা। কিন্তু দাদা আমার ডাকে সাড়া দিল না। এগিয়ে চলল সেই অন্ধকারময় স্থানের দিকে। এমন সময় মেঘটা পুনরায় গর্জন করে উঠল। বিদ্যুতের ঝলক চোখের সামনে ক্ষণিকের জন্য থেকে আবার যেন কোথাও একটা গায়েব হয়ে গেল। আর সেই বৈদ্যুতিক ঝলকের মধ্যেই দেখতে পেলাম এক অবর্ণনীয় নারী মূর্তিকে। তাকে দেখা মাত্রই মনে পড়ে গেল পবনের কথা। সেদিন পবনের বাড়িতে গিয়ে যাকে তার মধ্যে দেখতে পেয়েছিলাম, ক্ষণিকের জন্য চোখের সামনে দামামা বাজিয়ে যে অন্ধকারে দাবদাহে গায়েব হয়ে গিয়েছিল, আবারও সেই নারী মূর্তিকে চাক্ষুষ নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখলাম। শব্দগুলো যেন জড়িয়ে আসছিল। মনে হলো গলার কাছের নিঃশ্বাসটা যেন কেউ আটকে রেখেছে। ভিতরে লুকিয়ে থাকা ভয়গুলো দোলা পাকিয়ে আসতে চাইছিল। আমি যে আবার দাদাকে আটকাবার জন্য সজোরে চিৎকার করতে যাব, সেই আওয়াজটুকু আর গলা দিয়ে বেরোতে চাইল না। কেবল হাত বাড়িয়ে ইশারা করতে লাগলাম।
কিন্তু দেখলাম দাদা এগিয়েই চলেছে। কেউ যেন আমার পা দুখানাকে জখম করে দিয়েছিল। মনে হচ্ছিল যেন শরীরটাই শুধু এগিয়ে যাচ্ছে, আর সেটিও কারোর অঙ্গুলি হিলনে। নিজের শরীর এবং মনের ওপর নিজেরই কোনো অধিকার ছিল না। দাদা কারোর জন্য থামল না। আবারও একবার বিদ্যুতের ঝলক ওই জায়গাটাকে আচ্ছন্ন করে পুনরায় অন্ধকারে গায়েব হয়ে গেল। কিন্তু এইবার আর কোনো নারী মূর্তিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। সেটি কেবলমাত্র আমার চোখের ভুল ছিল নাকি অন্য কিছু, তা ধারণা করতে পারলাম না। এমন সময় দেখি দাদা উত্তেজিত হয়ে উঠেছে। এতক্ষণে যে মানুষটা হেঁটে হেঁটে সেদিকে এগিয়ে যাচ্ছিল, এখন হঠাৎ সে দৌড়াতে শুরু করে দিল। আর দাদার কণ্ঠে ভেসে আসতে থাকলো এক বিশেষ নাম। ওই ঝড় জলের রাতে প্রবল বেগে বাজ পড়া শব্দের মধ্যেও দাদার মুখ থেকে ভেসে আসা সেই নামটা এখনো যেন কানে বাজতে থাকে। দাঁড়াও কাদম্বরী, হারিয়ে যেও না। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এখানে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। এভাবে আমাকে একা ফেলে দূরে চলে যেও না কাদম্বরী। কাদম্বরী, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কাদম্বরী দাঁড়াও, কাদম্বরী। দাদার কথাগুলো শেষ হতে পারল না। সে বারবার ওই একই নাম নিয়ে যাচ্ছিল। এমন সময় দেখলাম দাদা চর পেরিয়ে নদীর দিকে দৌড়াতে শুরু করেছে। সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। মনে হচ্ছিল যেন কোনো অপশক্তি দাদাকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে, আর দাদাও সেদিকে ধাবিত হচ্ছে। দাদার সেই ধাবিত হওয়ার মধ্যে দিয়ে পরিষ্কার টের পাচ্ছিলাম যেন কাদম্বরী বলে সত্যিই কারোর উপস্থিতি রয়েছে। দাদা তাকেই খোঁজবার জন্য এগিয়ে যাচ্ছে। দাদার পায়ে নদীর জল লাগতে শুরু করলো। ছলাৎ ছলাৎ করে শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম দাদা ক্রমাগতভাবে নদীর গভীরে চলে যাচ্ছে। যে মানুষটা কোনোদিনও সাঁতার কাটতেই শেখেনি, এই ঝড় জলে রাতে তার আবার নদীর বক্ষে এমন গমন। তার মধ্যে যে ফিরে আসার প্রতিশ্রুতি নেই সেটা ভেবে আমি আরো আতঙ্কিত হয়ে পড়লাম। আমি আরো পা চালিয়ে এগোতে যাব, এমন সময় এক অট্ট হাসির শব্দ আমার চারিদিকটাকে আচ্ছন্ন করে ফেলল। পরিষ্কার শুনতে পেলাম কেউ যেন বলছে, ওকে বাঁচাতে চাস না? আমি তোকে বলেছিলাম না যে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়ে গেছি। এবারে আমি তাকে নিজের সাথে করেই নিয়ে যাব। আমাদের পথে বাধা হয়ে দাঁড়াস না, একদম দাঁড়াস না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, বুঝলি? চলে যা, চলে যা, চলে যা। এটি আমার কোনো ব্যক্তিগত উপলব্ধি ছিল নাকি সার্বজনীন, তা আজও ধোঁয়াশার মধ্যেই আবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু সেদিন দাদাকে বাঁচাতে না পারলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। দাদার সাথে আমিও নদীর বক্ষে পৌঁছালাম। দেখলাম দাদা হাবুডুবু খাচ্ছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখানে ডুবে যাচ্ছি। ভাই, ভাই আমাকে বাঁচা। কাদম্বরী, তুমি কোথায়? তোমাকে যে দেখতে পাচ্ছি না কাদম্বরী। আমি যে তোমাকে অনুসরণ করে এখানে এলাম। কাদম্বরী, যেও না, যেও না কাদম্বরী। আচ্ছা, আমি আসছি, আমি আসছি, আমি তোমার আরো কাছে আসছি। এই নাও, এই নাও, আমি হাত বাড়ালাম। এবার এই হাতটা ধরে দয়া করে পাড়ে উঠে এসো, উঠে এসো কাদম্বরী। আমার কথা শুনতে পাচ্ছ? জানি না সেদিন কি ঘটে চলেছিল। এক পৈশাচিক হাসির শব্দ ছাড়া আমি আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। অন্যদিকে দাদা যেন আরো নদীর বক্ষের ভিতরে তলিয়ে যাচ্ছিল। হাত বাড়িয়ে কাকে যে নিজের দিকে ডাকছিল আমি জানি না। মনে হচ্ছিল যেন দাদা কাউকে অনুসরণ করছিল, কিন্তু আমি কাউকে চোখের সামনে ঠাউর করতে পারছিলাম না। আমিও সাঁতার জানতাম না, তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে নিজের ভয় আর আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে এগোতে না পারলে দাদাকে বাঁচাতে পারবো না।
তাই নিজের প্রাণের বিনিময় হলেও সেদিন দাদাকে রক্ষা করবার তাগিদটা নিজের থেকেও অনেক বেশি অনুভব করেছিলাম বই কি। আমি দাদার হাত ধরে জোরে জোরে টানতে শুরু করলাম। দাদা 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 এদিকে আয়, ওদিকে কেউ নেই, কিছু নেই, আমার কথা শোন দাদা, এদিকে আয়, না হলে তুই জলের তলায় তলিয়ে যাবি দাদা। সেই সময় প্রচন্ড জোরে বাজ পড়তে শুরু করলো, আর তার সাথে সাথে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। চোখের সামনেটা যেন একেবারে ধোঁয়াটে ঘোলাটে বর্ণ ধারণ করে চলেছিল। এক হাত দূরের জিনিসটাকেও ঠিকভাবে লক্ষ্য করতে পারছিলাম না। সম্বল বলতে ছিল কেবল দাদার হাতটা, সেটার অস্তিত্বটাই বাস্তবের সাথে জড়িত ছিল। তাই এই হাতটাকে যে কোনো মূল্যই ছাড়া যাবে না, সেটাই বারংবার উপলব্ধি করতে পারলাম। আবারও দাদাকে উৎসর্গ করে বলতে লাগলাম, ওদিকে যাস না দাদা, আরে ওদিকে যাস না, আমার কথা শোন, ওদিকে কেউ নেই দাদা, কিছু নেই, ওখানে রয়েছে কেবল মৃত্যু। আমার হাতটা শক্ত করে চেপে ধর দাদা, ভালো করে চেপে ধর, না হলে তোর পাশাপাশি আমিও তলিয়ে যাব, চেপে ধর ভালো করে। কিন্তু আমার কথাগুলো দাদার কান অবধি পৌঁছতে পারছিল না। প্রকৃত দামামা বাজিয়ে অন্ধকারে প্রহরের মধ্যে যেন আমাদেরকে আবদ্ধ করে ফেলতে চাইছিল। ওই বিপুল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমার ক্ষীণ হয়ে আসা কণ্ঠস্বর যে খুব স্বাভাবিকভাবেই দাদার কান পর্যন্ত পৌঁছবে না, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। কিন্তু তবুও হাল ছাড়তে পারলাম না। এমন সময় মনে হলো যেন জলের তলা থেকে কেউ আমার পাটা ধরে টানছে, হের হের করে টানতে শুরু করলো। আমি দাদার হাতটা ছেড়ে দিতে বাধ্য হলাম, জলের তলায় চলে গেলাম। নিঃশ্বাসটা যেন এক প্রকার নিমেষে বন্ধ হয়ে আসতে লাগলো। ঠিক সেই সময় আমার চোখের সামনে ফুটে উঠল কারোর মুখ। কি ভয়ঙ্কর সেই পিশাচিনী চেহারা! আমি কিছু বলবার অবস্থাতেই রইলাম না। সে আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরলো আর জোর করে নিজের সর্বশক্তি দিয়ে আমাকে জলের তলায় আরো তলিয়ে দিল, আরো তলিয়ে। আমি পা ঝাপটাতে শুরু করলাম। বাঁচাও বলবার অবস্থাটুকুও ছিল না, কিন্তু আমার গলায় ছিল একটা তাবিজ। মা ধবধবি দক্ষিণেশ্বরের থান থেকে এই তাবিজটি আমাকে এনে দিয়েছিলেন। সেটি মহাদেবের তীর্থক্ষেত্র, ওখানে মহাদেবের স্বয়ং সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। সেদিন আমি ওই তাবিজটাকে গলা থেকে ছিঁড়ে ওই পিশাচির দিকে এগিয়ে দিতেই সেটি তার কপালকে স্পর্শ করলো, আর সাথে সাথে সে আমাকে ছেড়ে দিল। আমি কোনো রকমে ওই বিপুল জলরাশি পেরিয়ে ওপরে এসে শান্তির নিঃশ্বাস ফেললাম। এদিক ওদিক খুঁজতে লাগলাম দাদাকে, হ্যাঁ, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। জানতাম দাদা আর নেই, সে তলিয়ে গিয়েছে ওই নদীর পক্ষে। কোন রকমে হাতড়ে হাতড়ে পাড়ে এসে উপর হয়ে শুয়ে ঝড়ে কাঁদতে শুরু করলাম। দাদা, কি করলি তুই? কেন আমার হাতটা ছেড়ে গেলি? কেন? এখন আমি কি করবো দাদা? তোকে ছাড়া যে আমি নিশ্চল হয়ে পড়লাম দাদা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই দাদা। এখন আমি বলি না, আমাকে কি বলবো আমি? এরপরে কোন রকমে উঠে দাঁড়ালাম। সামনের দিকে বেশ কয়েক পা এগিয়েছি, এমন সময় একটা শক্ত জিনিসে পা হাটকে আবার হুমড়ি খেয়ে পড়ে গেলাম। বিষয়টা অনুভব করা মাত্রই পিছন ফিরে তাকিয়ে যা দেখলাম, তাতে আবার আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম দাদার অচেতন শরীরটা পড়ে রয়েছে, নিস্তেজ হয়ে পড়ে রয়েছে দেহটা। শরীরে যেন নতুন বল পেলাম। ওই আচ্ছন্ন অবস্থাতে দেখে দাদাকে জাগানোর চেষ্টা করতে লাগলাম, চোখে মুখে জলে ছিটে দিতে লাগলাম। দাদা, দাদা, এই দাদা, শুনতে পাচ্ছিস আমার কথা? আমি তোকে বলছি, এ দাদা, একবার তাকান আমার দিকে। দাদা, শুনতে পাচ্ছিস আমার কথা?
শুনতে পাচ্ছিস তুই? দাদা, এ দাদা, এ দাদা, তাকা না একবার। এই দেখ, এই দেখ, আমি তোর সামনে রয়েছি। এই দেখ, তোর কিচ্ছু হয়নি দাদা। আমি ভেবেছিলাম কোনোদিন তোকে ফিরে পাবো না, কিন্তু ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। মহাদেবী তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন দাদা। একবারটা আমার দিকে তাকা না দাদা, তাকা না, একবারটি চোখ মিলে তাকা দাদা, দাদা। দাদার মাথাটা বুকে চেপে ধরে অঝরে কাঁদতে শুরু করলাম। এমন সময় কাশি শব্দ শুনতে পেলাম। আমাদের দুজনকেই নদীর বক্ষে অনেকটা জল খেতে হয়েছিল। সাঁতার না জানার কারণেই এমন বিপত্তি। দাদার কাশি উঠতেই বুঝলাম প্রাণটা এখনো রয়েছে। বেশ অনেকটা জল বেরোলো। দাদার মুখ দিয়ে জলের সাথে বেশ কিছু ফেনাও বেরোলো। তারপরই দাদা চোখ মিলে তাকালো, কিন্তু বড় নিভন্ত যাওনি। শরীরে যে সামান্যতম বল নেই সেটাও বেশ বোঝাই যাচ্ছিল। আমি দাদাকে উদ্দেশ্য করে বললাম, দাদা, দাদা, এখান থেকে যে করে হোক আমাদের বাইরে বেরোতে হবে দাদা। তুই আমার কাঁধে ভর দে, হাতটা রাখ, শক্ত করে আমার কাঁধটাকে ধরে থাক, বুঝেছিস? শক্ত করে। আমাদেরকে বাড়ি ফিরতে হবে দাদা। আমার উপর বিশ্বাস রাখ, তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি ঠিক তোকে সঙ্গে করে নিয়ে যাব দাদা। দাদার মুখ থেকে লালা গড়িয়ে পড়তে লাগলো। সে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল তা তার প্রতিটি লক্ষণই প্রমাণ করে দিচ্ছিল। আমি কোনো রকমে তাকে হ্যাজরাতে হ্যাজরাতে বাড়ি পর্যন্ত নিয়ে এলাম। বাড়ির ভিটেতে ছিল একটি বাঁশের দরজা। সেটিতে দাদাকে হেলান দিয়ে বসিয়ে আমিও শুয়ে পড়লাম মেঝেতে। এরপরই মনে আছে শেষবারের মতন একবার চিৎকার করে বলে উঠেছিলাম, মলিরামা, বাঁচাও। ব্যাস, ওইটুকুই মনে আছে। তারপর আর কিছুই মনে ছিল না। পরের দিন চোখ খুলতেই দেখলাম আমি বিছানায় শুয়ে রয়েছি। দাদাও আমার পাশে শুয়ে, আর এদিকটায় বসে রয়েছেন মলিনামা। আমাদের উভয়ের মাথাতেই জলপট্টি দেওয়া, আর তিনি মাথার কাছে বসে বাতাস করছেন। দাদা তখনও ওইভাবেই অজ্ঞান অবস্থাতেই পড়েছিল। আমি চোখ খোলার সাথে সাথেই শরীরে এক প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করলাম। এরপরই মলিনামাকে উদ্দেশ্য করে বললাম, সবকিছু ঠিক আছে তো মা? আর কোথাও কোনো সমস্যা নেই তো? কি হলো, তুমি কিছু বলছো না কেন? বলো না, সবকিছু ঠিক আছে তো মা? হ্যাঁ? মলিনামার ঠাঁই আমার দিকে তাকিয়ে রইলেন। দেখলাম ওনার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু উনি মুখে কিছু বলতে পারলেন না। আমি সর্বশক্তি দিয়ে উঠে বসলাম। এরপর যখন আবার তাকে অনুরোধ করলাম, তখন তিনি বললেন, যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে, জানি না এর পরিণতি কি হবে, তবে যা ঘটেছে সেটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তোমাদের শরীরে এক বিশেষ চিহ্ন লক্ষ্য করতে পারছি। এর থেকেই আন্দাজ লাগাতে পারছি এ কার কাজ। এ কোনো সাধারণ মানুষের কাজ নয়, এ সেই বিদেহী আত্মার কাজ, যাকে এত কিছুর পরেও গ্রাম ত্যাগ করানো সম্ভব হয়নি। মলিনামায়ের মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথে আমার গত রাতের ওই ভয়ানক স্মৃতিগুলো চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো। আমি পুনরায় কাঁদতে শুরু করলাম। আর তারপরে গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলি মলিনামাকে উদ্দেশ্য করে বললাম। তিনিও সবটা শুনলেন। তারপর অকারণেই আরো বেশি ভয় পেয়ে গেলেন। সেই সময় গ্রামের মোড়ল অর্থাৎ হালদার বাবু আমাদের ভিটেতে এসে হঠাৎ উপস্থিত হলেন। মলিনামা হালদার বাবুকে সবটা জানাতেই তিনি বললেন, সর্বনাশ, ওই জন্যই আমি আপনাকে সাবধান করেছিলাম। আপনার এই দুই বেটাকে এই গ্রাম থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তারা আমার কথা শুনল কই? এখন দেখলেন তো বিপদ কিভাবে নিজের অস্তিত্বকে আপনাদের সামনে বয়ে নিয়ে এলো। এখন যে হানিটা হলো তার দায় কে নেবে? কারণ আপনিও জানেন, যতক্ষণ না পর্যন্ত বড় বাবার জ্ঞান ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক কিনা তার কোনো কিছুই আন্দাজ করে বলা যাবে না। মলিনামা হালদার বাবুকে উদ্দেশ্য করে বললেন,
আমারও সেখানেই চিন্তা। তবে এখন কি করা যায়? ছেলের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু করার জো নেই। এখন আমাদেরকে অপেক্ষা করতেই হবে। অপেক্ষা ছাড়া আর কোনো পথ নেই। এইভাবে প্রায় 4টি দিন অতিক্রান্ত হয়ে গেল। দাদার জ্ঞান ফিরল না, কিন্তু যেদিন জ্ঞান ফিরল সেদিন সকলেই চমকে উঠল। দাদা খাটের ওপরে উঠে বসল, আর সাথে সাথে মেঘটা বাইরে সজোরে গর্জন করে উঠল। খিলখিল করে অট্টহাসির শব্দ আচ্ছন্ন করে ফেলতে লাগলো গোটা জায়গাটিকে। চোখের সামনে যে বসেছিল সে আমার দাদা নাকি কোনো মৃত ব্যক্তি তা কল্পনাও করতে পারছিলাম না। এমন সময় দেখলাম দাদার শরীরটাকে কেউ শূন্যে তুলে ধরেছে। বাইরে মেঘের গর্জনের পাশাপাশি দাদার কণ্ঠে থেকে ভেসে আসা ওই অট্টহাসি শব্দ যেন আমার হৃদস্পন্দনটিকে থামিয়ে দিতে চাইছিল। দাদা বলতে শুরু করলো, পবনকে ছেড়ে দিয়েছিলাম অনিলকে কাছে পাবো বলে। আমাকে তো এই গ্রাম ছেড়ে একাকে চলে যেতে হয়েছিল। আমার মায়ের উপরে করা অত্যাচারের প্রতিশোধ না নিয়ে তো আমি এখান থেকে কোথাও যাব না, কিছুতেই না। এমন সময় হালদার বাবু এক তান্ত্রিককে নিয়ে এসে ঘরে ঢুকলেন। সেই তান্ত্রিক গোটা বিষয়টি নিজের চোখে দেখবার পরে বলতে শুরু করলেন, কে তুই? কে চাস তুই? একে একে সকলকে এভাবে শেষ করছিস কেন? দাদার মুখ থেকে পুনরায় রক্ত বেরোতে শুরু করলো। তার চোখ দুটো ওইভাবেই সাদা হয়ে গেল। মনির রঙের পরিবর্তন পুরনো ভয়াবহ অভিজ্ঞতাগুলিকে মনে করিয়ে দিল। ঠিক যেমনটা পবনের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক তেমনই দাদার ভিতর থেকে বেরিয়ে আসতে থাকলো কোনো এক মহিলা কণ্ঠের শব্দ। আমাকেও এইভাবে শেষ করেছিল ওই গ্রামের লোকেরা। আমি কাদম্বরী। আমার আমার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? আমার মাকে ডাইনি সাব্যস্ত করে ওরা জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলল। সকলে বলতো আমি নাকি পিশাচ আর ডাইনির সন্তান। আমাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে যেতে হয়েছিল। সেখানে এক হিংস্র বাঘের দ্বারা আমি শেষ হয়ে যাই। আমার শরীরটাকে এইভাবেই পড়ে থেকে মাটির মধ্যে শুকিয়ে যেতে হয়েছিল। তোরা সব শরীরের মায়া করিস না? হ্যাঁ, শরীরের মায়া। কিন্তু আমি জানি বেজন্মার মতো পচে গলে মরতে হলে কতটা কষ্ট হয়। তাই এই সব পুরুষকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। হ্যাঁ, আমি ঘৃণা করি। এই কথাগুলো শোনা মাত্রই সেই তান্ত্রিক পুনরায় বেশ কিছুটা লঙ্কা পোড়া তার থলে থেকে বার করে ছুঁড়ে দিলেন দাদার দিকে। দাদা চিৎকার করে উঠল। তান্ত্রিক বললেন, এই ছেলেকে কিভাবে বাগে এনেছিস বল, বল তুই, না হলে কিন্তু তোকে আমি এই গ্রাম ছাড়া করব। কি ভেবেছিস কি এতকাল ধরে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়েও তোর আশ মেটেনি? এখন এবারে এদের ওপরে নিজের অধিকার তৈরি করে তুই কি প্রমাণ করতে চাইছিস? এই ছেলেকে কিভাবে বাগে এনেছিলিস বল, বল, বল শিগগিরই, না হলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো। এই বলে রাখলাম, তোকে আমি শেষ করে দেবই। দেখলাম দাদার কণ্ঠস্বর ক্রমে দুর্বল হয়ে পড়ছে।
ওই লঙ্কা পোড়ার প্রভাব যে তার শরীরের ওপরে পড়েছে সে বিষয়ে ওখানে উপস্থিত সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এমন সময় দাদা মুখ খুলল। এই ছেলেকে আমি আমার রূপের ফাঁদে ফেলে আকর্ষণ করেছিলাম। একদিন সন্ধ্যের সময় সে একাকী ওই পুরনো বটতলার মন্দিরটায় ঘুরতে গিয়েছিল। ওইটাই সেই ন্যাড়া গাছ যেটিকে এখনো গ্রামের লোকেরা পুরানো বটের বৃক্ষ বলে জানে। আমি ওই গাছটিতেই থাকি, কারণ ওখানেই ওরা আমার মাকে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। একে দেখে আমার আবারও বদলা নেওয়ার ইচ্ছাটা জেগে উঠল। আমি কেবল নতুন নতুন শরীরের খোঁজেই থাকি, এক শরীর থেকে আর এক শরীর, আর এক শরীর থেকে আর এক শরীর। কারণ প্রতিটি পুরুষ মানুষই নোংরা। তারা এইভাবেই মেয়েদেরকে শেষ করে তাদেরকে ভোগ করে মরতে একলা ছেড়ে রেখে পালিয়ে যায়। আমার মা আর আমাকেও এই গ্রামে থেকে সকল নোংরা পুরুষদের পা চেটে চলতে হতো। কিন্তু আখেরে লাভ কি হলো? সকালে আমার প্রাণটাই গেল। তাই সেদিনই রাতের অন্ধকারে আমি ওই ছেলেটিকে নিজের মায়া জালে জড়িয়ে তাকে নিজের বশীভূত করে ফেলি। তারপরে সে আমার সাথে সাক্ষাৎ করবার উদ্দেশ্যে রোজ সেখানে ছুটে আসতো। কিন্তু এর সাথে কথা বলতে বলতে আমিও যেন কোথায় আবার হারিয়ে যাওয়া আমাটাকে খুঁজে পেয়েছিলাম। পরম শান্তি অনুভব করেছিলাম। মনে হয়েছিল এ পাখিদের মতো নয়, কোনো মতেই নয়। এরপরে আমি অনিলকে ভালোবেসে ফেলি। তাই আমি ওকে নিজের সাথে করে নিয়ে যেতে চেয়েছিলাম। ওর আত্মাকে নিজের সাথে নিয়ে যাব আমি। তাহলে আমি আর অতৃপ্ততার জ্বালা সহ্য করে বাঁচবো না। আমার মুক্তি ঘটবে। ওকে আমাকে নিয়ে যেতে দে। ওর আর আমার মাঝে যে আসবে তাদেরকে শেষ হতেই হবে। যখন আমি জীবিত ছিলাম তখন তোরা আমার উপরে জোর খাটাতে পেরেছিলিস, কিন্তু এখন কিভাবে পারবি? এখন আর তোদের সে ক্ষমতা নেই, কোনো মতেই না। কিন্তু তান্ত্রিক হার স্বীকার করলেন না। তিনি মন্ত্রপাঠ করতে শুরু করলেন। ওম ক্লিম বেং হং কিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ওম ক্লিম বেং হং ক্লিম হিম বেং হং পিশাচনাশায় নমঃ। হঠাৎ দাদা শূন্যে ভেসে উঠল এবং চিৎকার করতে লাগলো। আমি তো ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। খিলখিল করে হাসতে হাসতে সে বলল, পারবি না। এই দেহ আমি নিয়ে যাবই। কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে। তোকে ওর দেহ ছাড়তেই হবে। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে। না হলে কি হবে? তুই বেটা তান্ত্রিক, তুই কি রে? তুই কিচ্ছু করতে পারবি না। তোর সেই ক্ষমতাই নেই আমাকে আটকানো। আমাকে আটকাবি তুই। তোর মৃত্যু আজ আমার হাতে। আর এক মুহূর্ত দেরি না করে তান্ত্রিক বারে বারে ওই মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম ক্লিম বেং হং কিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ওম ক্লিম বেং হং ক্লিম হিম বেং হং পিশাচনাশায় নমঃ। মন্ত্র পড়ার সাথে সাথেই দেখলাম দাদা চিৎকার করে উঠল এবং মুখ থেকে একটা কালো রঙের ধোঁয়া বেরিয়ে এলো। এরপরে ওই তান্ত্রিক একটা লাল বর্ণের কাপড় বাড়িয়ে দিলেন। ধোঁয়াটি সেই কাপড়ের মধ্যে প্রবেশ করতেই তান্ত্রিক কাপড়টিকে চারিদিক থেকে বেষ্টন করে সেটিকে গিঁট বেঁধে দিলেন। এরপরেই সেটিকে ঝোলার মধ্যে ঢুকিয়ে ফেললেন। দেখলাম দাদার শরীরটা শূন্য থেকে ধপ করে বিছানার উপরে পড়ল। তান্ত্রিক আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি সঠিক সময়ে এখানে এসেছিলাম। দেরি হলে তোমার দাদাকে আর বাঁচানো যেত না। আজকেই সেই কালো অমাবস্যার শেষ দিন।
এই দিনে এই সকল অতৃপ্ত বিদেয়ী আত্মারা আরো শক্তিশালী হয়ে ওঠে। ভয় নেই, কোনো ভয় নেই। এখন তোমাদের ছেলে একেবারে সুস্থ। এরপরে জ্ঞান ফিরলে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, বিপদ চলে গেছে। পরের দিন সকালবেলায় দাদার জ্ঞান ফিরে এসেছিল। দাদাকে আমিও বেশ কয়েকবার কোনো একটি মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম। দিনের বেলাতেও গ্রামের বাড়িতে থাকাকালীন দাদা যেন আনমনে কারুর সাথে কথা বলতো, কিন্তু যতবারই তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম ততবারই সে বলতো, ও কিছু না, আমি আনমনে শব্দ সাজাই। আসলে লেখালেখি করতে ভালোবাসি তো, তাই মনে মনে শব্দ সাজাতে খুব ভালো লাগে। আমিও তাই দাদার বলা ওই সকল কথাগুলিকে বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম দাদা যা বলছে সেটাই সত্যি। কিন্তু দাদার সাথে কথা বলতে থাকা ওই অদৃশ্য মানবী আসলে কে, সেটি পরের ওই ঘটনাগুলির মধ্যে দিয়ে আন্দাজ করতে পেরেছিলাম। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার আর কোনোদিনও হয়নি। এরপরে আমি আর দাদা বাড়িতে ফিরে এসেছিলাম। দাদা অবশ্য সুস্থ হতে অনেকটা দিন সময় লেগেছিল, কিন্তু এরপরে পড়াশুনো করে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। তবে কোনোদিনও কাউকে বিয়ে করতে পারেননি, কারণ ওনার মতে ওই মেয়েটি প্রেত হলেও তিনি তাকে নাকি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলেন। তাই কাদম্বরী না থেকেও তার অস্তিত্বটা আমৃত্যু দাদার অঙ্গে লঙ্গের বোঝা হয়েই থেকে গিয়েছিল। শুনছিলেন আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের লেখা কাদম্বরী। গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।